বিভিন্ন সময়ে আপনি বিস্তারিত বলেছেন শ্রম কোড কেন শ্রমিক স্বার্থ বিরোধী, কেন আপনারা বিরোধিতা করছেন। তবুও আর একবার যদি সংক্ষেপে একটু বলেন। আজকে আমি ডিটেলসে যেতে পারবো না, সময় হবে। সংক্ষেপে 1 বলুন। 2 3 4 করে বহু কথা বলা যায়। এই শ্রম কোডের ফলে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট অর্থাৎ স্বল্প সময়ের জন্য কাজ। আগে চাকরি মানে স্থায়ী চাকরি বোঝাতো। একজন শ্রমিক বা কর্মচারী কোনো একটা কারখানায়, কোনো একটা প্রতিষ্ঠানে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যখন কাজ পেতেন, তিনি যতদিন অবসর গ্রহণ না করতেন ততদিন এই চাকরি করতেন এবং অবসরের পর পেনশন পেতেন। অর্থাৎ তার জীবনে এই চাকরিটা ছিল স্থায়ী, তার জীবনের ভরণ পোষণের সমস্যার সমাধান। কিন্তু বর্তমানে 4 বছর, 5 বছর, 3 বছরের জন্য ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। আমি 3 বছরের চাকরি পেলাম, তারপর 3 বছর পর বেকার। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। কোনো মানুষের, কোনো শ্রমজীবী মানুষের আজকে ভারতবর্ষে এটা লাগু হলে, চালু হলে কারো নিশ্চয়তা থাকবে না। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই মিলিটারিতে অব্দি অগ্নিবীর প্রকল্প নামে 4 বছরের জন্য মিলিটারি না হচ্ছিল। আমরা তার বিরোধিতা করেছি, প্রবল বিক্ষোভ সারা ভারতবর্ষে হচ্ছে। এরকম করে সব ক্ষেত্রে, ব্যাংক বলুন, কোল বলুন, রাষ্ট্রায়ত্ত শিল্প বলুন, অন্যান্য ক্ষেত্র বলুন, সর্বত্র এই জিনিস ওরা আনবে, যা শ্রমিকদের জীবনে একটা অনিশ্চিত জীবনের দিকে নিয়ে চলে যাবে এবং তারা বাস্তবে আগামী দিনে কাজ না পেয়ে আত্মহত্যার পথে যেতে বাধ্য হবে। ইতিমধ্যে আমাদের দেশে কৃষকরা প্রতিদিন আত্মহত্যা করছে, শ্রমিকরা আত্মহত্যা করছে সংসার প্রতিপালন করতে না পেরে। আজকে ভারতবর্ষে লক্ষ লক্ষ কলকারখানা বন্ধ। এই বন্ধ কারখানার শ্রমিকরা অন্য কোথাও কাজ পাচ্ছে না। শুধু তাই নয়, নতুন যে বেকার বাহিনী তৈরি হচ্ছে তাদেরও কাজের কোনো সংস্থান নেই। সরকারগুলো তাদের কাজের কোনো সংস্থান দিতে না পেরে এরকম করে অল্প সময়ের জন্য কাজ, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট এনেছে, কন্ট্রাকচুয়াল লেবার এনেছে, ক্যাজুয়াল লেবার এনেছে। আসলে মানুষকে, শ্রমজীবী মানুষকে স্থায়ীভাবে কাজ ওদের দেওয়ার মতন অবস্থা ওদের নেই। পুঁজিবাদী ব্যবস্থা, মালিকি ব্যবস্থা, শোষণ, শাসনে জর্জরিত শ্রমিকদের তারা এমন করে অবস্থা তৈরি করেছে যে তারা কোনো কাজ পাবে না। তাই আমরা এই শ্রম কোডের বিরুদ্ধে, শ্রমিকদের নিয়ে লাগাতার আন্দোলনে নামবো। যেখানেই শ্রম কোড খানিকটা অর্থে প্রয়োগ করা হয়েছে, যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানায় বিজেপি সরকার করেছে, তার ফল গুরগাঁওতে আমরা দেখলাম, তার ফল গাজিয়াবাদে আমরা দেখলাম, তার ফল দিল্লি সংলগ্ন হরিয়ানা এবং উত্তরপ্রদেশের শিল্পাঞ্চলে আমরা দেখতে পেলাম। শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে, ক্ষোভ দেখিয়েছে, আন্দোলন করেছে, পুলিশ লাঠি চালিয়েছে, তাদের থামাতে পারেনি। শেষ পর্যন্ত তারা দাবি আদায় করেছে। এই হলো বাস্তবতা। তারা ফ্লোর ওয়েজ আনছে। আগে মিনিমাম ওয়েজ ছিল, মিনিমাম ওয়েজের নিচে মজুরি দেওয়া 1948 সালে মিনিমাম ওয়েজ অ্যাক্ট অনুযায়ী বেআইনি এবং সেই মালিক পানিশেবল, তাকে উপযুক্ত শাস্তি গ্রহণ করতে হবে। বলেছিল মিনিমাম ওয়েজ দিতে না পারলে তোমাকে কারখানা চালাতে হবে না, শিল্প চালাতে হবে না। আজকে মোদী সরকার মিনিমাম ওয়েজের নিচে ফ্লোর ওয়েজ নিয়ে এসে এই মালিকদের মুক্তি দিল। মিনিমাম ওয়েজ মানে যার নিচে মজুরি দিলে কোনো শ্রমিক পরিবার বাঁচতে পারে না। এই পরিবার মানে মাত্র 4 জনের, স্বামী, স্ত্রী এবং 2 সন্তান, তাকে নিয়ে 3 ইউনিট। এই 3 ইউনিটের ভরণ পোষণের দায়িত্ব যতটুকু টাকা লাগে সেইটা হলো মিনিমাম ওয়েজ। তাহলে বাস্তবে ফ্লোর ওয়েজ আসছে তার নিচে, তাহলে কোন শ্রমিক পরিবার এত কম মজুরিতে বাঁচতে পারবে না। পরিবারের সকলে কাজ করেও আজকে একটা পরিবার বাঁচতে পারছে না। আগে পরিবারে শুধু পরিবারের কর্তা
তিনি কাজ করতেন, অন্যরা কাজ করতেন না। পরিবারের গৃহিণী তিনি ঘরের কাজ করতেন, বাচ্চারা তারা কাজে নামতেন না, তারা তাদের পড়াশোনা সহ অন্য কাজ করতেন। আর আজ একটা পরিবারে স্বামী, স্ত্রী, সন্তান সহ সকলকে কাজে নামতে হচ্ছে দুবেলা দুমুঠো অন্নের জন্য। এই হলো বাস্তবে আজকে শ্রমিক পরিবারগুলোর অবস্থা। তাই ফ্লোরওয়েস আরো শ্রমিকদের মজুরিকে কমিয়ে দেবে। তাই আমরা দেখছি বিভিন্ন রাজ্যে মিনিমাম ওয়েজ যেখানে কম, সেখান থেকে পরিযায়ী শ্রমিক হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ শ্রমিক পরিযায়ী হয়ে বাইরের রাজ্যে যাচ্ছে। কেন? কারণ পশ্চিমবঙ্গের মিনিমাম ওয়েজ কম, কর্ণাটকে, কেরলে, অন্ধ্রে মিনিমাম ওয়েজ বেশি। এরকম আরো বহু ঘটনা পাওয়া যাবে। আগে ছিল 100 জন শ্রমিকের থাকলে তাকে পারমিশন নিতে হতো, এখন সেটা 300 জন করেছে। অর্থাৎ ম্যাক্সিমাম কারখানা 74% কারখানা সরকারের কোনো পারমিশন ছাড়াই লক আউট, ক্লোজার, লে অফ করতে পারবে মালিকরা, শ্রমিক ছাড়াই করতে পারবে মালিকরা। অর্থাৎ বেশিরভাগ শিল্প শ্রমিকদের আওতার বাইরে। শ্রমিকদের এই যে অধিকার ছিল সরকারের কাছে পারমিশন নেওয়া, তা থেকে তাদের বঞ্চিত করে মালিকদের স্বেচ্ছাচারিতা জায়গা করে দিল। এবং 299 জন শ্রমিক যুক্ত কারখানাগুলো মালিকরা যা করবে তাই ফাইনাল এই জায়গায় নিয়ে গেল। ধর্মঘট করার অধিকার আগে ছিল এসেনশিয়াল কমোডিটি বা গুডস বা প্রোডাকশন, যেগুলো খুবই দেশের স্বার্থের সঙ্গে যুক্ত, সেখানে যদি ধর্মঘট করতে হতো তাহলে নোটিশ দিতে হতো। আর আজ 15 দিনের আগে নোটিশ জানাবে। আর আজকে সমস্ত শিল্পে নোটিশ করতে হবে, অর্থাৎ ওরা ধর্মঘট করতে দেবে না। শুধু তাই নয়, ধর্মঘট শ্রমিকদের একটা মৌলিক অধিকার তারা কেড়ে নিয়ে ধর্মঘটের নোটিশ দিল। ওরা যদি মিটিং ডাকে, ট্রাইব্যুনাল করে, তাহলে তখন ধর্মঘট করার অধিকার থাকবে না। অর্থাৎ বাস্তবে শ্রমিকরা ধর্মঘট করার এই হাতিয়ারটা, এই অধিকারটা থেকে বঞ্চিত হবে, তাদের এই অধিকারটা কেড়ে নেওয়া হবে এই শ্রমঘটের মধ্যে। এরকম করে পরিযায়ী শ্রমিকদের, কন্ট্রাক্ট ওয়ার্কারদের, গিগ ওয়ার্কারদের, সমস্ত শ্রমিকদের জীবনের নিরাপত্তা এবং বেতন অর্থাৎ মজুরি এমন জায়গায় নিয়ে যাচ্ছে ওরা যে মানুষ, শ্রমজীবী মানুষ প্রায় অনাহারে মারা যাবে। তাই আমরা তার বিরুদ্ধে আন্দোলনের পথে। এই সরকার, নতুন সরকার এসছে, আমরা নতুন সরকার আসার পর এই প্রথম একটা ছোট কর্মসূচি নিয়েছি মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কিন্তু সাথে সাথে রাজ্য সরকারকে আমি বার্তা দিয়েছি, এই রাজ্যে যদি শ্রমকোট চালু হয় তাহলে শ্রমিকরা কিন্তু আন্দোলন করবে। গুরগাঁও, গাজিয়াবাদ, হরিয়ানা, উত্তরপ্রদেশের শ্রমিকদের এই মারমুখী আন্দোলনের থেকে শিক্ষা নিয়ে এখানেও সে আন্দোলন গড়ে উঠবে এবং সরকারকে বাধ্য করবে তাদের দাবি। বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের পাশাপাশি যারা আশা, আইসিডিএস, মিড ডে মিল স্কিম ওয়ার্কাররা, তারাও তো ক্ষতিগ্রস্ত হবেন। অবশ্যই আমরা বলেছি যে 45তম শ্রম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় শ্রম সম্মেলন যেটা হয়েছিল দিল্লিতে 13 সালে, সেখানে সিদ্ধান্ত হয়েছিল আশা, আইসিডিএস, মিড ডে মিল সহ স্কিম ওয়ার্কারদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদেরকে ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক করে রাখা হবে না। তাদের মজুরি দিতে হবে ন্যূনতম মজুরি। তাদেরকে সমস্ত সামাজিক প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে, পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই সহ। কিন্তু এখন সরকার এর কোনোটাই করেনি এবং না করে তাদেরকে, তাদের শ্রমশক্তিকে শোষণ করার সর্বোচ্চ চেষ্টা করছে কেন্দ্র ও রাজ্য সরকার। তাই তারাও এই শ্রম কোডের ফলে বাস্তবে ক্ষতিগ্রস্ত হবে। তারাও এই শ্রম কোড বিরোধী আন্দোলনে হাজারে হাজার অংশগ্রহণ করছে। আমাদের সংগঠনে এআইটিউসির নেতৃত্বে পশ্চিমবঙ্গে আপনারা জানেন আশা কর্মীরা সংগঠিত, আমাদের অনুমোদিত ইউনিয়ন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, আমাদের অনুমোদিত অঙ্গনওয়াড়ি
ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন, আমাদের অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন, আমাদের অনুমোদিত পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, তারা সকলেই এনআরএলএমদের ইউনিয়ন আমাদের অনুমোদিত, তারা সকলেই এই শ্রমকোড বিরোধী আন্দোলনে তারা অংশগ্রহণ করছেন এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে অন্যান্য অংশে সংগঠিত এবং অসংগঠিত শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। এই জন্য এই লড়াই আগামী দিনে আরো জোরদার হবে, কারণ মানুষ না লড়ে পারবে না। পেট বড় বালাই, শ্রমিকদের উপর যখন এত অত্যাচার, নিপীড়ন, শোষণ নেমে আসবে, তাদের লড়তেই হবে। সেই লড়াই কিন্তু আগামী দিনে আসছে এবং হবে। এআইইউটিউসি মনে করে এই লড়াইয়ে শেষ পর্যন্ত শ্রমিক শ্রেণী তাদের দাবি আদায় করবে। যতদিন দাবি না আদায় হবে ততদিন লড়াই চলবে।